আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি শামিমা নাসরিন, শিয়ালকুড়ি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, প্রভাষক, বাংলা। আজ তোমাদের কাছে হাজির হয়েছি আমি এমন একটা বিষয় নিয়ে, যেটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে এটা একটা আতঙ্ক, ভীতি। স্টুডেন্টদের মনে এটা একটা আতঙ্ক, কিন্তু এর পেছনে কোনো কারণ আছে কিনা আমি জানি না। তারপরও আজকে আমি চেষ্টা করব আরো একদম সহজ করে তোমাদের সামনে বিষয়টা তুলে ধরার। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা 2-এ সমাস পড়াবো। এখন এই সমাস আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি, তাই না? ক্লাস 6-এ সমাস আছে সেই থেকে এখন পর্যন্ত। এই সমাস নিয়ে বেশ কিছু প্রবাদ আছে, যেমন হচ্ছে সমাস কেউ কেউ 6 মাসেও বোঝে না, কেউ 6 বছরও না, কেউ আজীবনও বুঝতে পারে না। ঠিক আছে, আমি বলবো এটার মূল কারণ হচ্ছে ভীতি। যে সমাস মানে একটা ভয় পাওয়া, বুঝি না। কিন্তু আজ আমরা চেষ্টা করব এই ভীতি থেকে চলে আসার, বোঝার। তাহলে দেখো, সমাস কি? সমাস শব্দের অর্থ হচ্ছে একাধিক পদের একপদীকরণ, মিলন এবং সংক্ষেপণ। এখন অ্যাকচুয়ালি সমাস এটা কি করে? এটা নতুন শব্দ তৈরি করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এর যে অর্থের দিকে বুঝতে পারবো। আমরা একটা উদাহরণ দেই, যে দেখো, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। এখন এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা কি? এটার ব্যাজবাক্য হচ্ছে গায়ে হলুদ। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কই যাচ্ছ, তুমি যদি বলো যে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, আমি সেখানে যাচ্ছি, কেমন শোনাচ্ছে? অবশ্যই সুন্দর না? কেমন লাগছে না? সেটা না বলে যদি বলো যে না, আমরা গায়ে হলুদে যাচ্ছি, তাহলে কি অনেক শ্রুতি মধুর হয়। তো সমাস যেটা করে সেটা হচ্ছে ভাষাকে শ্রুতি মধুর করে, এটা নতুন শব্দ তৈরি করে। আমরা জানি যে বাংলা ভাষায় নতুন শব্দ তৈরি করে সবচেয়ে বেশি কে? প্রত্যয়। তারপরে কিন্তু সমাসের অবস্থান। এটা নতুন শব্দ তৈরি করার দ্বিতীয়তম। কিন্তু এটা কি করে? শুধু নতুন শব্দ তৈরি করে না, এটাকে ভাষাকে শ্রুতিমধুর করে, এটা ভাষাকে সংক্ষেপ করে এবং একাধিক পদের মিলনে এটা হয়। সেজন্য এটার নাম, আরেকটা শব্দ হচ্ছে মিলন। তাহলে আমরা যদি আমরা এতে ভেঙে ভেঙে বলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক বড় বড় কথা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা সেটা না করে আমরা এটাকে সংক্ষেপ করে যখন আমরা বলবো, সেটাই হচ্ছে আমাদের সমাস। এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এখন এই সমাসকে চিনতে হলে, সমাসকে বুঝতে হলে আমাদের এর মৌলিক কিছু জিনিস বুঝতে হবে। কি কি দেখো, একটা হচ্ছে ব্যাস বাক্য, আর একটা নাম সমাস বাক্য, আর একটা নাম বিগ্রহ বাক্য। এই যে দেখো, যে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, এইটা হচ্ছে কি? এইটাই হচ্ছে এই ব্যাস বাক্য, অথবা এটা আরেকটা নাম সমাস বাক্য, আরেকটা নাম বিগ্রহ বাক্য। এই শব্দগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। এখন এইটার রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো গায়ে হলুদ। এই যে রেজাল্ট, সেটাই হচ্ছে সমস্ত পদ। ঠিক আছে, এই গায়ে হলুদের রেজাল্টটাই হচ্ছে সমস্ত পদ। তারপরে দেখো, সমসমান পদটা কি? আমরা জানি যে প্রত্যেকটি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমাস বলে। এখন দেখো, এই সমসমান পদটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা, এগুলো হচ্ছে সমসমান পদ। গায়ে হলুদ দেয়া হয়, এগুলো সবগুলো কি? আলাদা করে সমসমান পদ। তাহলে আমরা কি বুঝলাম? ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য, এগুলো কিন্তু একটাই নাম। এই যে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, আর এই সমসমান পদটা কি? সমসমান পদ হচ্ছে এটা, আমাদের যে ব্যাস বাক্যের রেজাল্ট আমরা যেটা পেলাম, সেটা হচ্ছে সমসমান পদ। তারপরে দেখো, পরপদ, পূর্বপদ। পরপদ আর পূর্বপদটা কি? এই যে গায়ে হলুদ, এটা গায়ে, এটা কি? এটা হচ্ছে পূর্বপদ, আর এই যে হলুদ, এটা হচ্ছে পরপদ। তাহলে আমরা যখন ব্যাস বাক্য করবো বা অন্য সমাসগুলোকে বুঝবো, তখন কিন্তু আমাদের পূর্বপদ আর পরপদকে বুঝতে হবে। নয়তো এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা পরবর্তীতে দেখবো যে সমাসকে বিশ্লেষণ করেছে পূর্বপদের প্রাধান্য বেশি না পরপদের প্রাধান্য বেশি। তো এটা আমাদের বুঝতে হবে কি, পূর্বপদ হচ্ছে আগের পদটা, আর পরপদ হচ্ছে পরের পদটা। পূর্বপদের আরেকটা নাম হচ্ছে আবার উত্তরপদ। ঠিক আছে,
তাহলে আমরা সমাসকে বুঝতে হলে যা যা আমাদের জানতে হবে সেটা আমরা জানলাম। এখন দেখো সমাস কয় প্রকার? সমাস সাধারণত 6 প্রকার। এই সমাসের প্রকারভেদ নিয়ে অনেক মানে এই বাংলা বিশেষজ্ঞদের মানে অনেক বিতর্ক রয়েছে। কারো কারো মতে 6 প্রকার, কারো মতে 4 প্রকার, কারো মতে 5 প্রকার, এটা নিয়ে। তো আমরা সেই বিতর্কে যাব না। সমাস সাধারণত 6 প্রকার। আর এটার প্রধানত আবার যদি বলতে যাই তাহলে হয়তো 4 প্রকার আসবে, 2টা বাদ যাবে, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে এই যে সাধারণত 6 প্রকার, এই 6টার আবার অনেকে নাম মনে রাখতে পারে না, যে 6টার নাম ভুলে যায়। তো সেক্ষেত্রে একটা সংক্ষিপ্ত একটা মানে মনে রাখার জন্য একটা ছোট্ট একটা টিপস আছে, সেটা হচ্ছে দেখো দিক অত বদোয়া। দিক অত বদোয়া। এখন এইটা দিয়ে কি হলো, এইটা যদি মনে রাখে তাহলে আবার আলাদা করে বিশ্লেষণ করতে পারবে। দয় হচ্ছে দ্বন্দ্ব সমাস, কয় হচ্ছে কর্মধারয়, অয় হচ্ছে অব্যয়ভাব, তয় হচ্ছে তৎপুরুষ, আর তারপরে এই দয় হচ্ছে দ্বিগু। তাহলে এই আমাদের 6টা গেল, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, আর একটা হচ্ছে অব্যয়ভাব। ঠিক আছে? তাহলে এখন এই যে আমাদের 6টা সমাস, এখন যখন আমরা বিশ্লেষণ করতে যাব, আর আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি আলাদা চেহারার, আলাদা বৈশিষ্ট্যের, সবার মধ্যেই কিন্তু আলাদা। দেখবে অনেকটা মিলে যাচ্ছে কিন্তু পুরোটা মিলছে না। ঠিক আছে? যে প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা, বৈশিষ্ট্য আলাদা, সবকিছু আলাদা। তো এইখানে আমরা এই সমাসটা বুঝতে হলে এই সমাসের কিন্তু এই যে 6টা সমাস, প্রত্যেকের চেহারা আলাদা। হ্যাঁ, প্রত্যেকের নাম যেমন আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা, তাদের চেহারা আলাদা, তারা দেখতে আলাদা। এখন এদেরকে চিনতে হলে এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি জানি তাহলে আমরা এদেরকে বুঝতে পারবো, আমাদের ভীতি অনেকটা কমে যাবে। আমরা সমাসের উপর বেশ কয়েকটা ক্লাস হবে আমাদের। তো আস্তে আস্তে যেটা হবে যে সমাজটাকে সহজ করে যেন আমরা ব্যাসবাক্য করতে পারি বা আমাদের পরীক্ষার অ্যান্সার করতে পারি। ঠিক আছে? তাহলে দেখো আজকে আমি একটু সংক্ষিপ্তভাবে সমাজটা শেষ করব, তারপরে আস্তে আস্তে এটার বিশ্লেষণ করে যাব। এখন এই যে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ কি? আমরা সাধারণ অর্থে যেটা বুঝি সেটা হচ্ছে দ্বন্দ্ব মানে কি, ঝগড়া, বিবাদ, তাই না? কিন্তু এখানে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্বটা সেটা না। দ্বন্দ্বটা হচ্ছে যে মিলন। এখানে দ্বন্দ্ব হচ্ছে মিলন। এখন এই দ্বন্দ্বকে আমরা বুঝতে হলে দ্বন্দ্ব কোন সমাসটা দ্বন্দ্ব সমাস, তাহলে কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। যে এখানে আছে একই ধরনের বিভক্তি থাকবে। আমাদেরকে বিভক্তি শিখতে হবে, কিন্তু সমাস শিখতে হলে অবশ্যই বিভক্তি শিখতে হবে। বিশেষ করে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসকে বিভক্তি না শিখে তৎপুরুষ সমাসে আমরা যেতেই পারবো না। তাহলে দেখো একই ধরনের বিভক্তি থাকবে 2টা। আমরা একটা আগে উদাহরণ দিচ্ছি, একদম খুব কমন উদাহরণ হচ্ছে মা বাবা। ঠিক আছে? এই যে মা বাবা, মা ও বাবা, হ্যাঁ, ব্যাসবাক্য হচ্ছে মা ও বাবা। এখন এই যে মা বাবা, এটার মধ্যে কি 2টার কি থাকবে? একই ধরনের বিভক্তি থাকবে, সাধারণত শূন্য বিভক্তি থাকবে। ঠিক আছে? তাহলে মা বাবা। তারপর আরো আছে যেমন হাট বাজার, তারপরে এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। তাহলে এই যে দ্বন্দ্ব সমাসটা আমরা বুঝবো যে এটা একই ধরনের বিভক্তি থাকবে, একই পদ থাকবে এবং উভয় পদের অর্থ প্রধান পাবে। আমরা এখানে পেয়েছিলাম পরপদ, পূর্বপদ। এখানে যে 2টা পদ মা বাবা, কাকে আমরা প্রাধান্য দেব? 2টা আমরা যখন ব্যাসবাক্য করছি মা বাবা, মা ও বাবা, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কাউকে বেশি প্রাধান্য দিচ্ছি না, 2টা সমান অর্থ প্রধান হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দ্বন্দ্ব সহজেই বুঝতে পারবো যে 2টার উভয় অর্থ। অন্যান্য সমাসগুলো আমরা যখন দেখব যে কখনো পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, কখনো পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, কিন্তু এখানে যেটা হচ্ছে যে না, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, প্রধান হচ্ছে আর কি, কারোটা বেশি কম না। তাহলে এই আর একটা হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য, মানে যখন ব্যাসবাক্যে কি থাকবে? ব্যাসবাক্যে এবং ও আর থাকবে। ব্যাসবাক্যে কি থাকবে? এবং ও আর। ঠিক আছে? তাহলে এই যে ব্যাসবাক্য করতে গিয়ে তো আমরা দেখলাম কি থাকবে? এবং ও আর। আর এই যে 3টা উদাহরণ, এটা 3টা বৈশিষ্ট্য দেখছি আমরা। একই ধরনের বিভক্তি থাকবে, একই পদ থাকবে এবং উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ, তো আমরা দেখছি মা বাবা ইত্যাদি। এখন দেখো এরপরে কি আছে আমাদের দ্বিগু সমাস। দ্বিগু সমাসকে বুঝতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে যে দ্বিগু সমাসের বৈশিষ্ট্যটা কি। দ্বিগু সমাসের বৈশিষ্ট্য হচ্ছে দ্বিগু সমাসের পূর্বপদে সংখ্যাবাচক হবে। এটা খুবই সহজ, ইজি, যে দ্বিগু সমাসের পূর্বপদ থাকবে সংখ্যা। যেমন চৌরাস্তা, চৌরাস্তা যদি আমরা বলি, চৌরাস্তা হচ্ছে 4 রাস্তার সমাহার। এখন এই পূর্বপদে কি আছে? পূর্বপদ মনে আছে নিশ্চয়ই, পূর্বপদ হচ্ছে আগের পদটা। হ্যাঁ, এই যে চৌ মানে কি 4,
এরকম পঞ্চনদ, তারপরে তারপর এরকম অনেক উদাহরণ আছে, ঠিক আছে। তাহলে দেখো এই পূর্বপদে কি থাকবে, সংখ্যা থাকবে। দ্বিগুকে চিনতে হলে অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে, পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমরা দ্বিগু চিনে গেলাম। আর একটা এর বৈশিষ্ট্য হচ্ছে যে সমাহার থাকবে। যখন আমরা ব্যাসবাক্য করব সেই ব্যাসবাক্যে কি থাকবে, সমাহার থাকবে। তাহলে আমরা বুঝে যাব যে এটা দ্বিগু সমাস। এরকম প্রত্যেকটা তোমার সমাসের কি আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা ভাবে চেনার জন্য তাদের চেহারার কি আলাদা পুরো। তারপর এখন দেখো আমি আগে বলে নিয়েছি যে সংক্ষিপ্তভাবে আজকে আমি তোমাদের সমাসটা শেষ করব, তারপর আমরা প্রত্যেকটার আবার বিস্তারিত যাব। এখন দেখো দ্বন্দ্ব গেল, দ্বিগু গেল। দ্বন্দ্বে আমরা কি পেয়েছিলাম, ব্যাসবাক্যে এবং ওয়ার থাকবে। দ্বিগুতে কি পেলাম, সমাহার থাকবে, আর পূর্বপদ কি থাকবে, সংখ্যাবাচক থাকবে। এরপরে দেখো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা কি, আমি তোমাদের একটু আগে যেটা বলেছিলাম যে আমাদেরকে সমাস পড়তে হলে অবশ্যই বিভক্তিটা শিখতে হবে। তো এখন এই তৎপুরুষ সমাসটা কি, তৎপুরুষ সমাসের সংজ্ঞাটাই হচ্ছে যে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এখন এই পূর্বপদটা কি মনে আছে, আগের পদটা, আগের পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে তাকে কি বলবে,